কথায় বলে চোরা না শুনে ধম্মের কাহিনী। আপনারা জানেন ইতিমধ্যেই মায়াবতী অদ্বৈত আশ্রম বা অদ্বৈত আশ্রম কলকাতার অধ্যক্ষ স্বামী শুদ্ধিদানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী কয়েকদিন আগেই বলেছেন এই লড়াইটা আসলে ধর্ম বনাম অধর্মের লড়াই। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বুঝতেই পারছেন ধর্মযুদ্ধ কারা করছে। যারা চিকিৎসকদের সুরক্ষা চাইছেন, শুধু অভয়ার জন্য নয়, যারা ভবিষ্যতের অভয়াদের বেঁচে থাকার জন্য, সুরক্ষার সঙ্গে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য লড়তে নেমেছেন, তারা অবশ্যই ধর্মপক্ষে যুদ্ধ করছে। আর সেই যুদ্ধ করার চিকিৎসকদের আলোচনায় ডাকার নামে যারা একটা চিঠির 4টে প্যারাগ্রাফ জুড়ে কখনো সুপ্রিম কোর্টের নামে, কখনো সরকারের নামে, কখনো রোগীদের চিকিৎসা হচ্ছে না বলে ছত্রে ছত্রে জ্ঞান বিতরণ করেন, নিজেদের এই জ্ঞানটুকুর পরিচয় না দিয়ে, অথবা কেন একটা মেডিকেল কলেজে একজন চিকিৎসক ধর্ষিতা হয়ে গেলেন, খুন হয়ে গেলেন, তারপরেও সরকারের তরফ থেকে এফআইআর দায়ের করতে অন্তত 14 ঘন্টা লেগে গেল, এই সামান্য জ্ঞানটুকুর পরিচয় দিতে পারলেন না। এই উত্তরটা না দিয়ে যারা পাল্টা চিকিৎসকদের চিঠিতে একটা একের পর এক জ্ঞান বিতরণ করে চলেন, একটা মিটিংয়ে আসবার জন্য, একটা বৈঠকে যোগ দেওয়ার জন্য, এবং ভয়ঙ্কর ঔদ্ধত্য ভাবুন। রাজ্যের মুখ্য সচিব যে চিঠি লিখেছেন আর চিকিৎসকদের, তাতে লিখেছেন আপনাদের আলোচনার আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে। কে কাকে সুযোগ দেয়? আমার এক কথায় ওই চিঠিটা দেখতে দেখতে মনে হচ্ছিল চিকিৎসকদের কি মনে হচ্ছে জানি না, রাবণ যেন রামকে সুযোগ দিচ্ছে, অথবা দুর্যোধন আর কৌরবরা পাণ্ডবদের সুযোগ দিচ্ছে। ধর্ম অধর্মের যুদ্ধে কোনোদিন শুনেছেন অধর্মের পক্ষ কখনো ধর্মের পক্ষকে সুযোগ দেয়? আমার ধারণা, আমার দৃঢ় ধারণা, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সরকার, তাদের প্রত্যেকের সমস্ত বিচার বুদ্ধি গুলিয়ে গেছে। তারা যে অধর্ম পক্ষে যুদ্ধ করছেন, হয় এটা তারা নিজেরাও গুলিয়ে ফেলেছেন, অথবা অধর্ম করতে 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 এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছেন যে এখন অধর্মটাকেই ধর্মজ্ঞান করে। দুর্যোধন বা রাবণের ব্যাপারে নানা যুক্তি ছলা কলায় প্রমাণ করার চেষ্টা করেন তারা যেটা করছেন এটাই ঠিক, উল্টো দিকে তাদের বিপরীতে যারা আছেন তারাই আসলে ভুল করছে। না হলে 32 দিন ধরে আন্দোলন চলার পর চিকিৎসকদের এমন ফ্রিতে জ্ঞান বিতরণ করতে একটা ইমেল করেন রাজ্যের মুখ্য সচিব। সেই মুখ্য সচিব যিনি রাজ্যের মুখ্য সচিব হয়ে খবর রাখেন না স্বাস্থ্য সচিব কি করছেন, সেই মুখ্য সচিব যিনি রাজ্যের মুখ্য সচিব হয়ে খবর রাখেন না কলকাতার পুলিশ কমিশনার কি করছেন, সেই মুখ্য সচিব যিনি রাজ্যের মুখ্য সচিব হয়ে খবর রাখতে ভুলে যান তার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে চাকরি করা চিকিৎসকরা, মহিলা চিকিৎসকরা আদৌ নিরাপদে এই কলকাতা শহরের বুকে একটা মেডিকেল কলেজ হাসপাতালে নাইট ডিউটি করতে যেতে পারেন কি পারেন না? কোন ভয়ঙ্কর ধর্ষকরা, খুনিরা সেখানে উত পেতে বসে আছে? এহেন মুখ্য সচিবের মুখ্য পদমর্যাদা নিয়ে যেখানে প্রশ্ন তোলা যায়, তার জ্ঞানগম্যি নিয়ে যেখানে পাল্টা প্রশ্ন করা যায়, সেই তিনি চিকিৎসকদের জ্ঞান বিলোতে বসেছেন। শুভবুদ্ধির কথা স্মরণ করে দিচ্ছেন কে কাকে। বারবার বলছি না আপনাদের, আমার রাবণ আর দুর্যোধনের কথা মনে পড়ছে। মনে হচ্ছে রাবণ রামকে শুভবুদ্ধির উদয় হোক বলছে, আমার মনে হচ্ছে দুর্যোধন যুধিষ্ঠিরকে শুভবুদ্ধির উদয় হোক বলছে। এটা শুনলে আপনার কানে ঠিক যতটা হাস্যকর ঠেকবে, আপনার ঠিক যতটা রক্ত গরম হবে, এই মুহূর্তে চিকিৎসকদের ততটা হচ্ছে কিনা জানি না, কিন্তু একজন নাগরিক হিসেবে আমার তো হচ্ছে। আর সেটা হতে হতেই আমার মনে একটাই প্রশ্ন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তার আশেপাশে থাকা এই আমলাগুলো, তারা নিশ্চিতভাবে এমন অনেক আমলা, এমন অনেক শাসকের চূড়ান্ত পতন নিশ্চিত করে শাসক বদল হলেই জাস্তি বদল করে নিয়েছে, তাদের কিছু যায় আসে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার আশপাশে থাকা এই আমলাগুলোর উপরে বিশ্বাস করে কি এই সমস্যাটা সমাধানের দায়িত্ব ছেড়েছেন, নাকি তিনি যেমনটা এ রাজ্যের নিয়ম রীতি গত 13 বছর ধরে প্রধানমন্ত্রীর ত্রাণ সংক্রান্ত বৈঠকেও রাজ্যের কোনো আমলাকে উপস্থিত না হওয়ার নির্দেশ তিনি যেভাবে দিয়ে এসছেন এবং তিনি অম্লান বদনে পালন করে এসছেন, এখন তার পুরস্কার পাচ্ছেন অবশ্য ঠিক একই কায়দায়, একই ট্র্যাডিশন, ঐতিহ্য মেনে, রীতি মেনে মুখ্য সচিবও কি
মুখ্যমন্ত্রীর দেওয়া গাইডলাইন অনুযায়ী এই ইমেলটা লিখেছেন, এই চিঠিটা লিখেছেন, কোনটা বোঝার চেষ্টা করছি। তার কারণ মুখ্য সচিবকে কোনোদিন ভোট চাইতে যেতে হবে না, মুখ্য সচিবকে কোনোদিন রাজপথে গিয়ে জনতার ছিচিক্কার ধিক্কার শুনতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হচ্ছে, উপস্থিত থাকুন আর না থাকুন, এতগুলো সমবেত কণ্ঠের স্লোগান তার কানে ঠিক পৌঁছচ্ছে। আমলাদের প্রশাসনকে কি চাটা বলে ডাকছেন চিকিৎসকরা, আন্দোলনকারীরা। এই গোটা প্রশাসনের মানসিকতাকে ঠিক কি মনে করছেন চিকিৎসকরা, আন্দোলনকারীরা? প্রশ্ন এটাই, চিঠিটা কে লিখল, অথবা আসলে কে লেখালো? যিনি লিখলেন অথবা আসলে যিনি লেখালেন, তিনি কি তার শেষটা দেখতে পাচ্ছেন, শেষের শুরুটা? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। ঘড়িতে সময় রাত প্রায় 2টো, মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যেই লাগাতার স্লোগানে সরাসরি যথাযোগ্য জায়গা থেকে আলোচনায় বসার আবেদন জানানো হয়, সেক্ষেত্রে আলোচনায় বসার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন আন্দোলনকারী চিকিৎসকেরা। রক্ত লাগলে রক্ত দেব। চিকিৎসকদের হার না মানা লড়াই দেখছে গোটা বিশ্ব। চিকিৎসকরা রয়েছেন, যারা সার্জনরা রয়েছেন, এবং মিষ্টি থেকে শুরু করে চা, সিদ্ধ ডিম এবং বিভিন্ন খাবার তাদেরকে ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। ডেডলাইন পার করেও পথ আঁকড়ে শুধু বিচার আনার প্রতিজ্ঞায় আন্তরিকভাবে সঙ্গী হয়েছেন সহনাগরিকেরাও। সেই আন্দোলনকে আরো একবার কার্যত হুঁশিয়ারি। স্বাস্থ্য সচিবের পর এবার আসরে মুখ্য সচিব। চিকিৎসকদের ভোর 3:49 ইমেলের উত্তর এলো দুপুর পার করে। এলো সুপ্রিম নির্দেশের নামে হুঁশিয়ারি। দিন সময় সংখ্যা বেঁধে উদ্ধত ঘোষণা। ইমেলের ছত্রে ছত্রে ডাক্তারদের শুভ বুদ্ধি জ্ঞান মুখ্য সচিবের। এটা পয়লা বৈশাখ বা চৈত্র সেলের অফারের বিজ্ঞাপন দিচ্ছেন না, আর তারই রাজ্যের জুনিয়র চিকিৎসকদেরকে ডাকছেন, বোঝা যাচ্ছে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না। সে মনে রাখবেন, তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। হুমকির ট্র্যাডিশন সমানে চলছে। রাজ্যের শুভ বুদ্ধি শির দ্বারা মগজের খোঁজে যখন তীব্র হচ্ছে আন্দোলন, বিদ্রোহেই হচ্ছে উৎসবের বোধন। তখন জল ভেবে সে বিদ্রোহের আগুনে কার্যত সরকারি কৃতাহুতি। গণ আন্দোলনের আজ পোহানো 13 বছর অভ্যেস নেই মমতার। মুখ্যমন্ত্রী মমতার থার্মোমিটার এখন আমলা আর পুলিশ, যারা এর আগে বহু শাসকের সর্বনাশের কারণ। মমতা সকল নিয়ে সর্বনাশের আশায় নবান্নে বসে থাকবেন, নাকি সোনার গদি ছেড়ে একবার রাজপথে নেমে হাওয়া খেয়ে দেখবেন হাওয়াটা কতটা গরম। মাননীয়া দেখবেন যে জনগণ কি করতে পারে, জনগণকে খেপালে জনগণ কি করতে পারে, এর প্রতিদান তাকে দিতেই হবে। রিপাবলিক বাংলা।